সার্ভিস। এখন প্রোডাক্ট কি আর সার্ভিস কি, পুরো ডিজিটাল মার্কেটিং জুড়ে দুইটা টার্ম নিয়ে কিন্তু আমরা কথা বলবো, ঠিক আছে? এই দুইটা টার্ম আমরা যেহেতু শিখতেছি, দ্যাট মিন্স আমরা সেলার হিসেবে কাজ করব, ঠিক আছে? আমরা সার্ভিস খুব কমে কিনবো, যখন বড় ধরনের আমরা এজেন্সি টাইপ হয়ে যাব তখন আমরা হচ্ছে কি করব, সাধারণত কেনার সাথে লাগতে পারবো সফটওয়্যার বা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, তাই না, বা ওয়েবসাইট, এগুলো আমাদের ভবিষ্যতে কেনা লাগতে পারে। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা কি করব, সার্ভিস গুলো মেইনলি সেলই করব, ঠিক আছে? প্রোডাক্ট না, ম্যাক্সিমাম সার্ভিসই সেল করব। আচ্ছা, প্রোডাক্ট কোনগুলো আর সার্ভিস কোনগুলো যদি স্পেসিফিকলি বলতে যাই, তাহলে দেখেন ফিজিক্যালি যাদের এক্সিস্টেন্স আছে, যেটাকে আমরা চোখে দেখতে পাই, স্পর্শ করতে পারি, সেইগুলো হচ্ছে কি আমাদের প্রোডাক্ট, তাই না? যেরকম হচ্ছে যে ল্যাপটপ, ডেস্কটপ, আমাদের সামনে মাউস আছে সবার, তাই না? এই সবগুলোই কি ফিজিক্যাল আছে এবং আমরা স্পর্শ করতে পারতেছি। এই জিনিসগুলো সাধারণত আমাদের কি প্রোডাক্ট। আর সার্ভিস কোনগুলো, যেগুলো সাধারণত চোখে দেখা যায় না কিন্তু এখন একটা বিজনেসকে বা কোনো কোম্পানিকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে হেল্প করে। সেটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস, হতে পারে ওয়েব ডিজাইন রিলেটেড সার্ভিস, হতে পারে গ্রাফিক ডিজাইন সার্ভিস, হতে পারে সফটওয়্যার রিলেটেড সার্ভিস, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট এবং সার্ভিস এই দুইটাই কি আমরা ক্লিয়ার? ওকে, আমরা চোখে দেখতে পাই না, রাইট। ওকে, আমরা যেটা শিখতেছি সেটাও কিন্তু একটা সার্ভিস। কি সার্ভিস? আমরা হচ্ছে এইটা ফুল কোর্স শিখে আমরা কি দেখবো, যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমরা যত ধরনের সার্ভিস আছে সেগুলো দেবো। কি ধরনের সার্ভিস দিব? ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো সার্ভিস আছে মোটামুটি, ঠিক আছে? আর আমরা নিজেরা কি, আমরা নিজেরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। আমরা এই যে কাজ শেখার পর যে আমরা যেখানে যে সার্ভিস দিব, অর্থাৎ কোথায় গিয়ে সার্ভিস দেব, মার্কেট প্লেসে, তাই না? তো মার্কেট প্লেসে আমরা কি হিসেবে সার্ভিস দিব? ডিজিটাল মার্কেটার হিসেবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে না? টি হবে, ওকে। ওকে, এই যে টি দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা জানবো যে মার্কেটিং এর জনককে, হ্যাঁ, আরো আমরা ধীরে ধীরে জানবো আস্তে আস্তে। ওকে, ফ্রিল্যান্সিং নিয়েও কথা বলবো, আগে আমরা ডিজিটাল মার্কেটিং বিষয়টা একটু তাহলে শেষ করে নিই। যদিও ফ্রিল্যান্সিং নিয়ে শুরু করা উচিত ছিল। ওকে, আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং এর জনককে, যারা সাধারণত মার্কেটিং রিলেটেড পড়াশোনা করেন তাদের হয়তো বা জানার কথা, তাই না? জানা আছে কারো? আচ্ছা, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ কটলার, বা মার্কেটিং এর জনক হচ্ছে কে? ফিলিপ কটলার, ঠিক আছে? আচ্ছা, এখন মার্কেটিং কয় ধরনের এইগুলো জানার আগে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে যে আমরা সাধারণত এইখানে ম্যাক্সিমাম লোকজন আমরা এখানে সাধারণত আসছি কি করতে, সচরাচর ফ্রিল্যান্সিং শিখতে, তাই না? ফ্রিল্যান্সিং শিখতে আসবে। এখন ফ্রিল্যান্সিং বিষয়টা কি, এইটা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, এটা কিভাবে কাজ করে, সেই ওয়ার্ক ফ্লোটা যদি আমরা ভালোভাবে না জানি, আমরা কিন্তু খুব বেশি দূর আগাতে পারবো না, তাই না? যে অন্ধকারে ঢিল মারার মতো, যে অন্ধকারের দিকে আমরা এগোচ্ছি, কিন্তু আমরা যদি কোনো ডেস্টিনেশন না দেখে শুধু অন্ধকারে আগে, কোনো লাভ হবে? হবে না। ফ্রিল্যান্সিং কি হয়তো বা অনেকে আমরা জানি, তাই না? আমি শর্টকাটে বলতেছি, আপনারা হয়তো লম্বা পাচ্ছেন বলতে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ফ্রিল্যান্সিং হচ্ছে সাধারণত আমরা বাংলা ভাষায় যদি বলি তাহলে সাধারণত সবাই জানি তো মুক্ত পেশা, আমরা নিজেদের মতো করে স্বাধীন, কিন্তু আসলে কিন্তু স্বাধীন না, এখানে আরো প্যারা বেশি। কারণ দেখা যাচ্ছে আপনি একটা কাজ সাবমিট করলেন, ঠিক আছে? এই ক্লায়েন্ট আপনাকে প্যারা দিতে দিতে এমন বেশি প্যারা দিবে, আপনার বসের চেয়েও বেশি প্যারা দিবে, আপনার জবের চেয়েও বেশি, ঠিক আছে? তো প্যারা কিরকম, ধরেন আপনি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ করলেন, সাপোজ আপনি একটা কন্টেন্ট রেডি করলেন বা একটা অ্যাড ডিজাইন রেডি করলেন, দেখা যাবে ওই ব্যানারের বা ওই ডিজাইনের এইখানে চেঞ্জ করতে হবে, একটু পরে এখানে কারেকশন দিবে, তারপরে এখানে দিবে, টোটাল এটা যদি একটা ব্যানার হয় দেখবেন যে একসঙ্গে সব দিবে না, কখনো এইখানে এই লোগোর কারেকশন করো, কখনো লেখার ফন্ট চেঞ্জ করো, তারা কিন্তু খেতে হবে। এই মেন্টালিটি আমাদের আগে থেকে থাকতে হবে, ঠিক আছে? যে এইগুলো কিন্তু আমাদের ফেস করতে হবে যদি আপনি একজন গুড ফ্রিল্যান্সার হতে চান। আর যদি বলেন যে না, এটা তারা বেশি কাজ করবোই না, তাহলে দেখা যাবে যে হচ্ছে 90% কাজই আপনার করা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা,
তো ফ্রিল্যান্সিং এর যে আমরা গুড ধারণা ব্যাড ধারণা সবই আমরা একটু দেখব। এখন এইখানে দেখেন যে কাজটা কিভাবে হয়, ওয়ার্ক ফ্লোটা কিভাবে হয় সচরাচর, এটা যদি আমরা আলোচনা করি, এইখানে দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। এখন এইখানে বায়ার কারা সেলার কারা, যারা আমাদের সার্ভিস নিবে তারা হচ্ছে বায়ার, আর সেলার কারা, যারা সার্ভিস সেল করবে, দ্যাট মিন্স আমরা, তাই না? আমরা কি করব, সার্ভিস গুলো সেল করব। যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি তাহলে স্পেসিফিকলি আমরা এটাকে আরো সুন্দরভাবে বলতে পারতেছি যে আমরা কিসের সার্ভিস সেল করব, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস সেল করব, ঠিক আছে? আর এই বায়ার কারা হবে, বায়ার সাধারণত যাদের এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস লাগবে, সেটা একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি হতে পারে অথবা ফুল একটা, বা হচ্ছে আপনার শুধুমাত্র সিঙ্গেল একটা বিজনেস হতে পারে অথবা কোনো একটা কোম্পানি হতে পারে। কোম্পানি আবার বিভিন্ন টাইপের হতে পারে, যেরকম হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওরা আপনাকে হায়ার করবে অনলাইনে, আপনি তাদের কাজগুলো ওদের হয়ে করে দেবেন, দ্যাট মিন্স ব্র্যান্ডিং সব ওদের থাকবে, আপনি শুধু কাজ করে দেবেন। আবার ইন্ডিভিজুয়াল কিছু বিজনেস ওনারদেরও পাবেন, তাদের বিজনেস আপনাদের হ্যান্ডেল করা লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই বায়ার গুলোকে আপনি পাবেন কোথায়, তাই না? কাজ শিখার পরে এইটা আমাদের সবচাইতে বেশি বিড়ম্বনার বিষয় হয় যে আমরা তো কাজ পারি কিন্তু কাজ পাচ্ছি না কেন, ঠিক আছে? এই বায়ার গুলো আমরা দুইটা ওয়েতে মানে হচ্ছে পাবো, একটা হলো মার্কেট প্লেস আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। ঠিক আছে, আমরা হচ্ছে মার্কেট প্লেসে ক্লায়েন্ট গুলোকে পাইতে পারি অথবা আউট অফ মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস কোনগুলো, আমরা সবাই জানি মার্কেট প্লেস সাধারণত ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এইগুলো, তাই না? তো মার্কেট প্লেস কোনগুলো, ফাইবার, আপওয়ার্ক, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার.কম, ফ্রিল্যান্সার.কম। তো এইরকম অসংখ্য মার্কেট প্লেস আছে, ঠিক আছে? আর আউট অফ মার্কেট প্লেস বলতে এই সকল মার্কেট প্লেসের বাইরে এরা হচ্ছে সাধারণত থার্ড পার্টি, দ্যাট মিন্স এরা হচ্ছে বায়ারের কাছ থেকে বা বায়ার এই সকল ওয়েবসাইটে এসে তাদের আপওয়ার্ক বানানোর কে হবে, হ্যাঁ, বায়ার এখানে এসে তাদের কাজগুলোকে পাবলিশ করবে, আমরা ফ্রিল্যান্সাররা যে তাদের কাজে অ্যাপ্লাই করব, অথবা আমরা এখানে গিগ দিব, সাধারণত ফাইবারে গিগ দেওয়া হয়, আমরা আমাদের প্রোফাইলটা এখানে সুন্দর করে রেডি করে দিব, বায়ার যাদের পছন্দ হবে তারা এসে অর্ডার করবে। আর এই যে ফাইবার প্ল্যাটফর্মে আমরা অর্ডার দিচ্ছি, তারা কি করতেছে, আমাদের এই বায়ার এবং সেলার এই দুটাকে কি করতেছে, একটা জায়গায় এনে দিচ্ছে, দ্যাটস ওয়াই এদেরকে আমাদের দিতে হবে 20% এর মতো, ঠিক আছে? আপনার কাছ থেকে 20% রাখবে আর এই বায়ারের কাছ থেকে 5%, এই টোটাল 25% ফাইবার রাখে, আপওয়ার্ক রাখে 15%। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই ফাইবার এবং আপওয়ার্ক বর্তমানে হচ্ছে পেইড করে দিছে, দ্যাট মিন্স আপনি যদি $3 পে না করেন তাহলে ফাইবারে আর গিগ দিতে পারবেন না। আপওয়ার্কে যদি কানেক্ট না কিনেন, আগে 15 কানেক্ট ফ্রি দিত, 50টা কানেক্ট, 15 নাকি 15 মনে নাই সঠিক, 50টার মতো মেবি, হ্যাঁ 50টা কানেক্ট ফ্রি দিত, এখন এই কানেক্ট গুলো আপনার কিনে নিতে হবে। আমি হয়তো অনেক কিছু বলতেছি, আপনাদের মাথা ঘুরতে যাচ্ছে, এগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? এই কানেক্ট কি, গিগ কি, ওকে? দ্যাট মিন্স এই সবচেয়ে জনপ্রিয় দুইটা যে আমাদের মার্কেট প্লেস, দ্যাট মিন্স আমাদের এই সার্ভিস সেল করার মার্কেট প্লেস এইটা, ঠিক আছে, প্রোডাক্ট না। তো এই সার্ভিস সেল করা যে জনপ্রিয় দুইটা মার্কেট প্লেস, সেই দুইটাই এখন বর্তমানে পেইড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে টোটাল কাজ পাওয়া যায়, মানে টোটাল কাজের প্রায় 40% হচ্ছে আমরা এই সকল অসংখ্য মার্কেট প্লেসে পেয়ে থাকবো। ইন্ডিয়ান একটা মার্কেট প্লেস আছে যেরকম গুরু.কম, ঠিক আছে? বাংলাদেশের একটা আছে freelancer.com, ঠিক আছে? তো এই সকল অনেক মার্কেট প্লেস আছে, সবকিছু মিলে টোটাল কাজ যদি 100% কে আপনার ডিফাইন করেন, তার 40% এখানে পাওয়া যায়। আর আউট অফ মার্কেট প্লেস, দ্যাট মিন্স এই সকল বাংলা ভাষায় যদি আমরা বলি এটা কি, দালাল, তাই না? দালাল টাইপের মধ্যস্থতা কাজ করে, ভালো ভাষায় বলতে গেলে এজেন্ট, তাই না? তো এই এজেন্ট বাদে যদি আমরা কাজ খুঁজি তাহলে এই কাজের কত পার্সেন্ট, প্রায় 60% কাজই আমাদের মার্কেট প্লেসের বাইরে। এখন
মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস দুইটা সুবিধা অসুবিধা বোথ জিনিসই আছে, ঠিক আছে। এখন মার্কেট প্লেসের সুবিধা কি, মার্কেট প্লেসে হচ্ছে আপনার টাকা অনেক বেশি সিকিউর। দ্যাট মিনস আপনার হচ্ছে এখানে মার্কেট প্লেসের যদি ঘটনাটা বলি তাহলে বায়ার এখানে আসবে, এ সকল মার্কেট প্লেসে মনে করেন আপনার $100, তাই না, $100 তার প্রথমে ডিপোজিট করতে হবে, আদারওয়াইজ সে কাজ করাইতে পারবে না। সে $100 ডিপোজিট করলো, এই $100 কি আপনি পাইছেন না, এই $100 এই সকল মার্কেট প্লেসে যে ওনার তাদের কাছে রেখে দিবে, বুঝতে পারছি। এখন মনে করেন আপনি কাজ করে দিছেন, এখন কাজ ডেলিভারি দিয়ে দিছেন বায়ারকে, ঠিক আছে, বায়ারকে ডেলিভারি দিছেন, বায়ারও সন্তুষ্ট, ওকে মানে সবকিছু পারফেক্ট, ঠিক আছে, অর্ডার কমপ্লিট হয়ে গেল। অর্ডার যখন কমপ্লিট হয়ে যাবে এই $100 মধ্যে আপনার $20 কেটে $80 আপনাকে পাঠিয়ে দিবে, আর $20 তাদের নিজের কাছে রেখে দিবে। দ্যাট মিনস এইখানে টাকার গ্যারান্টি আপনার থাকতেছে, যেটা আউট অফ মার্কেট প্লেসে আমাদের নেই। সে কাজ করে নিয়ে টাকা দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক আছে। তবে কিছু সিলেক্টেড কান্ট্রি আছে, এখন প্রত্যেকটা দেশের মধ্যে খারাপ মানুষ থাকতেই পারে, কিন্তু সিলেক্টেড যেরকম উন্নত দেশে কানাডা, ইউএস, ইউকে, তারপরে জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সকল দেশের কান্ট্রি বা এই সকল দেশের মানুষজন টাকা সচরাচর মানে না, ঠিক আছে। দ্যাট মিনস তারা আপনাকে অবশ্যই পেমেন্ট করবে। তো মার্কেট প্লেসের মেন অসুবিধাটা হলো, আউট অফ মার্কেট প্লেসের মেন অসুবিধাটা হলো এই পেমেন্ট নিয়ে, ঠিক আছে। আর মার্কেট প্লেসের আবার মার্কেট প্লেসেরও মেন অসুবিধাই বলতে গেলে এই পেমেন্টই, কারণ দেখেন এই পেমেন্টের প্রায় 20% আপনাকে দিতে হচ্ছে, ঠিক আছে, যেটা আবার আউট অফ মার্কেট প্লেসে দিতে হচ্ছে না। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কি, টাকার গ্যারান্টি নাই, বুঝতে পারছি। তো সুবিধা অসুবিধা দুইটাতে আছে। তবে এইখানে আবার দেখেন 60% কাজই কিন্তু আবার মার্কেট প্লেসের বাইরে, কিন্তু এখানে প্রচুর সময় দিতে হবে। আর মার্কেট প্লেসের 40% কাজ আমাদের সাধারণত মার্কেট প্লেসে থাকে, এখানেও আপনার একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হবে। যদি অ্যাক্টিভ না দেখায় তাহলে আপনার গিগ মানুষের কাছে আপনার পৌঁছাবে না ফাইবারে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সাধারণত আমাদের ওয়ার্ক ফ্লো হয়ে থাকে। আচ্ছা, এখন মার্কেটিং শেখার আগে আরেকটা, আচ্ছা মার্কেটিং বিষয়টা আমরা আলোচনা করি, এরপরে ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটিস গুলো আমরা জানবো, ঠিক আছে। মার্কেটিং সাধারণত আবার আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং যেটা আমরা বলি, আর একটা হচ্ছে আমাদের কি অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। তাহলে অফলাইন মার্কেটিং কি, অফলাইনে সচরাচর আমরা দেখি যে ট্রেডিশনাল বা অফলাইন মার্কেটিং এ এইরকম আমাদের যে অডিয়েন্স গুলো বা হচ্ছে যে সেলার গুলো বা সেলসম্যান গুলো তারা এরকম সকাল বিকেল এরকম ব্যাগ ট্যাগ নিয়ে অর্ডার কাটার জন্য চলে যায়, তাই না, কনভিন্স করার ট্রাই করে। তো এরকম ভাবে তারা প্রতিনিয়ত কি করতেছে, অর্ডার কাটতেছে এবং আমাদের সেলসটাকে বৃদ্ধি করার তারা চেষ্টা করে, তাই না। এখন আপনারা বলেন এইরকম ভাবে কাজ করা আমাদের জন্য ইজিয়ার হবে, নাকি অনলাইনে ঘরে বসে আমরা এরকম কফি খেতে খেতে রিলস দেখতে দেখতে গান শুনতে শুনতে আমাদের ইনকাম অপরচুনিটি বেশি, কোনটা আমাদের জন্য বেটার ইজিয়ার? আচ্ছা, এইটা গেল মনে করেন যে আমরা আমাদের বাইরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি যে আমাদের এখানে হাজেল কম হবে, শরীরের পরিশ্রম কম হবে, ঘরে বসে এইটা করলে আমাদের পরিশ্রম কম হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা দেখি এখানে, সেটা হলো আপনার স্যালারি বা অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন ইনাদের কিন্তু বেতন কত হবে নির্দিষ্ট, সর্বোচ্চ আমাদের স্টার্টিং বা যেইটাই বলেন 15 থেকে 20 এর বেশি কিন্তু না, এক্সট্রা ইনকাম বাদে, তাই না। এখন হ্যাঁ কত, 13,500 কোন মার্কেটিং এ, মানে আচ্ছা আচ্ছা, আমরাও তো তাহলে নতুনই তাই না। ওকে, আপনার তো দেখি মার্কেটিং এ অনেক ধারণা, আমরা অনেক কিছু শিখবো তাহলে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন 13,500 টাকা মনে করেন 15,000 ধরলাম যে এর একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 15,000 টাকা মানে ডিউটি করা লাগবে কথা, মানে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে এখন আমরা চিন্তা করতেছি। এরপর আমরা পার্সপেক্টিভটা চেঞ্জ করবো, 360 ডিগ্রি করে ওনার হিসেবে আমরা চিন্তা করবো যে কোনটা আমাদের জন্য লাভজনক হতে পারে, ঠিক আছে। অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে যদি আমরা চিন্তা করি বা ফ্রিল্যান্সার হিসেবেও যদি আমরা চিন্তা করি, এখানে তো ফ্রিল্যান্সিং এর কোনো সুযোগই নাই, ঠিক আছে, আছে না, এখানে আপনি ঘরে বসে কোনো কিছুই করতে পারতেছেন না, অবশ্যই আপনার বস আছে, সবই আছে, কিন্তু আমরা মার্কেটিং কিন্তু শিখতেছি, ঠিক আছে, এটাও এক টাইপের মার্কেটিং।
আচ্ছা ধরলাম 15,000 করে আপনি পাচ্ছেন একজন, ওকে। তাহলে এইখানে আপনার এটা কি নির্দিষ্ট, আপনার ডিউটি করা লাগবে কতক্ষণ মিনিমাম? আচ্ছা 9 ঘন্টা, ঠিক আছে, মিনিমাম 8 ঘন্টা তো করতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরলাম 9 ঘন্টা, ওকে। এখন যাইতে আসতে আরো 2 ঘন্টা মিনিমাম শেষ, জামে পড়লে তো বাদই দিলাম, আচ্ছা গেল। আর এইখানে আপনার ডিউটি করতে হবে কখন? আপনার ইচ্ছা মতো, যখন আপনি সময় পাইলেন কাজ করলেন, যখন সময় পারলেন না কাজ করলেন না। তবে আমি যদি হচ্ছে ফ্রিল্যান্সারদের লাইফ সার্কেল অ্যানালাইসিস করে আপনাদের বোঝাই, যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্ক যুক্ত, এরকম ট্রেনিং পেশা বা এগুলোর সাথে নেয়, তাদের লাইফ সার্কেল হলো যে তাদের 90% ক্ষেত্রে বা 90% ফ্রিল্যান্সাররা কি করে, এই রাত সকাল বা দুপুর 1টা 2টা পর্যন্ত ঘুমায়, আর সারা রাত কাজ করে। আমার কখন ইচ্ছা হইতেছে যে ট্যুরে চলে যাইতেছে, ওখানে বসে তবে ল্যাপটপে কিন্তু কাজ করে ফেলতে পারতেছে। ওইগুলাতে আমাদের হিউজ অপরচুনিটি, ওদিকে আমরা পরে আসতেছি। এখন আমরা প্রথমে স্যালারি চিন্তা করলাম এবং হচ্ছে টাইম চিন্তা করলাম। দ্যাট মিন্স এখানে আমাদের ফ্লেক্সিবল টাইম, আমাদের ইচ্ছা মতো যে কোনো সময় করতে হচ্ছে, ধরা বাঁধা 9 ঘন্টা আমাদের করা লাগতেছে লাগতেছে আমাদের কিন্তু 9 ঘন্টা কেউ করতে বলতেছে না। আবার আমরা এখানে দেখেন ঠিক এখানে কিন্তু আমাদের কোনো সহজে ছুটি নাই, ছুটি আছে নাই, সপ্তাহে 4টা 4টা, অথবা গভর্নমেন্ট যেদিন ছুটি দিবে ওই অনুযায়ী আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে ছুটি দেয়। ঈদের ছুটি দেয় হয়তো 3 দিন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে পার্ট টাইমের কিন্তু খুব বেশি সুযোগ নেই বা অপরচুনিটি খুব বেশি আমরা পাবো না। আর এইখানে যদি আমরা যাই, দেখেন আমরা এখন বলে আমরা 3 ঘন্টা কাজ করতেছি, রাতে 3 ঘন্টা করলাম, হ্যাঁ, বিকেলে মনে করেন 1 ঘন্টা করলাম, আমাদের টাইমে যখন আমাদের কাজ করতে কাজ করলাম, তখন মুভি দেখতে ইচ্ছা হচ্ছে মুভি দেখলাম, আবার যখন আমাদের রিল্যাক্স করতে মন চায় আমরা রিল্যাক্স করলাম, তাই না? এখন এখানে আপনার ইনকাম কিরকম হবে, তাই না? এখানে ইনকামটা কিরকম হয় এই সেকশন থেকে, এইটা আপনাদের একটু পরে আমি দেখাবো, ঠিক আছে। ইনকামের ওইটা একটু মনে রাখেন যে অনলাইন থেকে আমাদের ইনকাম কিরকম হবে। অফলাইনে তো আমরা দেখলাম নির্দিষ্ট যে 15,000 টাকা ঘন্টায় ওয়ার যদি চিন্তা করি তাহলে অথবা 100 200 টাকার মতো আসে পার আওয়ার, তাই না? থাকলো। এখন আমরা যদি সেম জিনিসটা 360 ডিগ্রি ঘুরে অ্যাজ এ ওনার হিসেবে চিন্তা করি, ঠিক আছে, অ্যাজ এ আমরা মনে করেন যে কোন একটা কোম্পানি ওনার, ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল এজেন্সি হতে হবে এমন কোনো কিছু না, আমরা যদি হচ্ছে অ্যাজ এ কোম্পানি ওনার যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, কথা বলতেছে কে? আচ্ছা, যে কোনো পার্সপেক্টিভ থেকে যদি আমরা হচ্ছে চিন্তা করি একটু, যে মনে করেন যে আপনি এক কোম্পানির ওনার, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি এই 4 জনকে নিয়োগ দেন, তাহলে আপনি সর্বোচ্চ সাপোজ নতুন একটা এবিসি টাইপের একটা আপনি প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছেন, ঠিক আছে। ধরে নিলাম আপনার প্রোডাক্টের নাম এবিসি, হয়তো বা ল্যাপটপ অ্যাক্সেসরিজ বা মাউস বা কোনো একটা কিছু আপনি ডিজিটাল প্রোডাক্ট হোক আর ফিজিক্যাল প্রোডাক্ট হোক কোনো কিছু একটা লঞ্চ করতে যাচ্ছেন। এখন যদি আপনি এই 4 জনকে এরকম ভাবে নিয়োগ দেন, তাহলে আপনার খরচ হচ্ছে কত? 13,500 করে, তাই না? 13,500 করে আপনি এদেরকে নিয়োগ দিলেন। এখন যেহেতু 4 জনকে নিয়োগ দিচ্ছেন, এখন এ কি 4টা এরিয়ার বাইরে আর কোন এরিয়া কভার করতে পারবে? পসিবল না। ধরেন ধরেন যে হচ্ছে আপনার এইখানে এরা 4 জন প্রতিদিন কতজন মানুষের কাছে সর্বোচ্চ আপনার প্রোডাক্ট নিয়ে পৌঁছাইতে পারবে? আমার কেনা লাগবে না, শুধুমাত্র সে মার্কেটিং করবে, মানুষের কাছে পৌঁছাবে বা জানাবে যে আমাদের এই প্রোডাক্টটা নতুন আসছে, ধরেন ফ্রিতে আমরা দিয়ে দিলাম 100 ইউনিট বা 200 ইউনিট আমরা ফ্রিতে দিয়ে দিলাম, তাহলে কতজন লোকের কাছে তারা পার ডে তে পৌঁছাইতে পারে অ্যাপ্রক্সিমেটলি? হ্যাঁ, কতজন? 500 মানুষের কাছে পৌঁছাইতে পারবে 9 ঘন্টায়? আচ্ছা আমরা ধরে নিলাম এবারে যে 200 মানুষের সাথে সে কি করবে, মনে করেন যে হচ্ছে কোলাবোরেশন বা হচ্ছে তাদের কাছে আমাদের এই প্রোডাক্ট পৌঁছাবে কতজন মানুষের কাছে? 200 জন মানুষের কাছে। তাহলে একজন যদি 200 জনের কাছে পৌঁছায়, তাহলে 4 জন কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে? 800 জন।
এটা আমরা হচ্ছে যদি এইটা দিয়ে লিখি তাহলে হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। তাহলে 800 জন মানুষের কাছে তারা পৌঁছাচ্ছে। তাহলে প্রতিদিন তারা কয় ঘন্টা করে কাজ করতেছে? 9 ঘন্টা করে। তাহলে টোটাল কাজ করবে কতদিন? হয়তো বা সর্বোচ্চ 25 দিন, তাই না? দেখা যাবে যে 24 থেকে তারা 25 দিন কাজ করতেছে। তাহলে 25 ইন্টু 800, তাহলে কতজন লোকের কাছে পৌঁছাচ্ছে আমাদের? একটু ক্যালকুলেশন করে দেখেন। 25 ইন্টু 800, দেখি আমরা একটু ক্যালকুলেশন করি, তাই না? 800, তার মানে প্রায় 20,000 মানুষের কাছে কিন্তু তারা পৌঁছাতে পারতেছে। আচ্ছা, এই যে 20,000 মানুষের কাছে পৌঁছাইলো, সেক্ষেত্রে আপনার এক মাসে খরচ হইলো কত? 13,500 ইন্টু 4, তাই না? প্রায় 54,000 টাকা। এতজন মানুষের কাছে রিচ করতে গিয়ে আপনার টোটাল খরচ হয়েছে কত? এখানে লিখে রাখি 54,000 টাকা। ঠিক আছে? এখন যেহেতু আমরা অফলাইনে প্রচার করতেছি, দ্যাট মিন্স আমাদের সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না? ওকে, তাহলে আমরা ধরে নিই এখানে আমাদের মোটামুটি কিরকম সেল হতে পারে যদি আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, আমরা একটা নোটপ্যাড নিয়ে এখানে একটু দেখি। ওকে, তো এইখানে দেখেন আমাদের কত 54,000 টাকা খরচ হলো কিসে? আমাদের এই 20,000 মানুষের কাছে পৌঁছাতে। এখন চলেন আমরা একটু সেল রেট নিয়ে কাজ করি। একটু ম্যাথমেটিক্যাল হিসাব না পারলে ঝামেলা, ঠিক আছে? কারণ একটা কোম্পানির আমরা যখন মার্কেটিং করব তখন টোটাল জিনিসগুলো নিয়ে মার্কেটিং কস্ট আমাদের বের করতে হবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমাদের বের করতে হবে, অর্থাৎ ROI। ঠিক আছে? শুধু আমরা খরচ করে গেলাম, কোনো প্রফিট আনতে পারলাম না, তাহলে কিন্তু কোম্পানি আমাদের আর রাখবে না, বলবে আপনি রাস্তা মাপেন, যা হয়েছে হয়েছে, আর আমরা রিস্ক নিতে চাচ্ছি না। আমরা চলেন একটা হিসাব করে দেখি এখানে। তাহলে 54,000 টাকা লাগতেছে আমরা যদি অফলাইনে মার্কেটিং করি। এখন সেলসে যদি যাই, কত পার্সেন্ট সেল হতে পারে সম্ভাবনা? হ্যাঁ, মার্কেটিং নিয়ে জেনে ওই যে ছিলেন আপু, কত পার্সেন্ট সেল হয় অ্যাপ্রক্সিমেটলি? না না, সেটা তো আমরা, এইটা তো আমরা সবাই জানি যে কাস্টমারকে আমরা ধরলাম যে হাইলি কনভিন্স কাস্টমার আসলো আমরা। ঠিক আছে? তাহলে অ্যাপ্রক্সিমেটলি তাহলে হচ্ছে কত পার্সেন্টেজে আমরা হিসাব করি? এরকম 100, 200, 500 তে হিসাব করলে আমাদের হচ্ছে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো কাস্টমারের যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি বা আপনি ইন্ডিভিজুয়ালি যদি বলেন তাও সমস্যা নাই। তাহলে এরকম হচ্ছে আমাদের 4,000 টাকা খরচ হচ্ছে কতজন লোকের কাছে? 20,000 লোকের কাছে পৌঁছাইতে পারলাম। তাহলে এখান থেকে আমাদের 20,000 লোক থেকে কতজন কনভার্ট হতে পারে আমাদের সেলসে? 10,000 মানুষের কাছে। আপনাদের কি ফুললি ওভার কনফিডেন্স? ধরলাম 50%, তাই না? তাইলে এতজন মানুষ কি আদৌ কিনবে? 50%, 50% সেল হওয়া সো মাচ। আচ্ছা, তাও ধরে নিলাম যে আমাদের 50% অফলাইনে সেল হলো, দুইজনে একজন কিনবে, এটা কিন্তু অসম্ভব। 30%, 30% এটা তাও নেগোশিয়েবল। ঠিক আছে? প্রতি 3 জনের বা 3.25 জনে একজন কিনতেছে। ঠিক আছে? 30% ধরে। ঠিক আছে? তাহলে আমরা যদি 30%, 20,000 যদি 30% ধরে হয়তো বা 900 জনের মতো হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা 6,000 মানুষের কাছে পৌঁছাইতে পারতেছি বা আমরা সেল করতে পারতেছি। তাহলে ইউনিট, কত ইউনিট আমাদের সেল হলো? এখান থেকে যদি আমরা দেখি একটু, আমাদের সেল হচ্ছে 6,000। ঠিক আছে? তাহলে 54,000 টাকা যদি আমরা ইনভেস্ট করি অফলাইনে, তাহলে আমাদের 6,000 প্রোডাক্ট রিটার্ন কত আসবে ওইটা ডিপেন্ড করবে প্রোডাক্টের প্রাইসিং এর উপর এবং আদার্স। কিন্তু আমাদের সেল হচ্ছে কত ইউনিট? 6,000 ইউনিট। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন এখন আমরা লাইভ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে অনলাইনে এটা রেশিওটা কিরকম। ঠিক আছে? আমরা কোনো এইখানে আপনাদের স্ট্যাটিস্টিক বা কোনো একটা সংখ্যা দেখাবো না, এক্স্যাক্টলি ফেসবুক কি পরিমাণে দিচ্ছে সেটা আমরা দেখবো। চলেন
তো আমরা হচ্ছে এখানে চলে গেলাম, যাওয়ার পর অ্যাড ম্যানেজারে আসি। অ্যাড ম্যানেজার থেকে আমরা সরাসরি দেখবো যে আসলে আমাদের এই ৬০,০০০ টাকায় কতজন মানুষের কাছে পৌঁছানো যায়, না ৫৪,০০০ টাকা, তাই না? ৫৪,০০০ টাকায় কতজন মানুষের কাছে পৌঁছানো যায়, এবং আমরা এখান থেকে অনলাইনের ক্ষেত্রে যদি 10% সেল হয় বা 12% সেল হয়, সেক্ষেত্রে আমাদের কিরকম কত ইউনিট সেল আসতে পারে। তো আমরা এখান থেকে এগুলো আপনাদের এখন বোঝা লাগবে না, ৩টা-৪টা ক্লাসের পর আপনারা এমনি অ্যাড সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখি একটু লাইভ অ্যাওয়ারনেসে গেলাম, আমরা মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছি, তাই না? ইন্ডিভিজুয়ালি এক একজন করে। ওকে, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখান থেকে দিয়ে দিলাম। নেক্সট। এখন এইখানে দেখেন আমাদের $5 কতজন রিচ হবে, এখানে $5 না কত দেওয়া আছে, একটু নিচের দিকে দেখি। হ্যাঁ, $5। $5 রিচ কত আমাদের 29 থেকে 43, তাহলে প্রায় $৬০,০০০ আমাদের এরকম $৫০-৬০ মতো হওয়ার কথা, বা $500 মতো হওয়ার কথা। হ্যাঁ, 33 থেকে 96। $5 কত ছিল? আচ্ছা, পার ডে তে আমরা যদি হিসাব করি, আচ্ছা আমরা $5 করে যদি একটা রেশিও হিসেব করি, তাহলে $5 আমাদের প্রতিদিন কতজন লোকের কাছে পৌঁছাতে পারতেছি? 29 থেকে 83,000। $5 এখন $5 সমান সমান বাংলাদেশি টাকায় কত একটু দেখে নিই, যে $5 টু টাকা 600 বেশি হবে, 597, তাই না? তাহলে আমরা এখানে আমরা এখানে টাকা থেকে ডলারে রূপান্তর করি, কত? 54,000, তাই না? 54,000 টাকা টু ডলার, তাহলে আমাদের কত ডলার আসতেছে? 45.18, তাই না? তাহলে আমাদের বলে কি বুঝি নাই? ও, 5400 হয়ে গেছে না? হ্যাঁ, সেটাই তো ভাবতেছিলাম যে মিনিমাম তো 500 হওয়ার কথা। দ্যাট মিনস ওই যে 551.82, ঠিক আছে? আজকে রেট একটু মনে হয় কম, না হলে 500, সমস্যা নেই, 500 কাছাকাছি চলছে। তাহলে আমরা কত পাইছি? 451.82, এটা মনে রাখেন। আচ্ছা, এখানে আমরা আরেকটু হিসাব করি, তাহলে কত? 451.82, তাই না? 82 তো বলা উচিত না পয়েন্টের পরে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের $5 কত হচ্ছে? $5 আমাদের এভারেজ রিচ কত হচ্ছে আমরা দেখলাম। $5 আমাদের এভারেজ, কি বিরক্ত হইতেছেন আপনারা? এমন একটা ম্যাথ দেখলে ভয় পাই তো। আমাদের মার্কেটিং বলেন যেখানেই যান, ম্যাথ ফিজিক্স সব জায়গায় থাকবে, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সফটওয়্যার এবং ওয়েব ডিজিটাল সার্ভিস সব নিয়ে। তা আমাদের মোটামুটি একজন সিনিয়র ডেভেলপার, উনি মোটামুটি সফটওয়্যার ডেভেলপ করতে করতে পুরো ফিজিক্সের দিকে চলে গেছে একবার, ঠিক আছে? ফিজিক্স মানে উনি মোস্ট ট্যালেন্টেড একটা পার্সন। যাই হোক, কি করবো, ওর যখন যেটা মন চায় সেটা, কখন এই ডাক্তারি পড়তেছে, এই মানে খুব লেভেলের একটা পার্সন। আচ্ছা, $5 আমাদের রিচ হয়েছে কত? আমরা লাইভ দেখলাম এখান থেকে যে $5 আমাদের রিচ আসতেছে 29 থেকে 83, মানে সর্বনিম্ন 29,000 মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারবেন। সর্বোচ্চ কত ডলার? 83,000। তাহলে আমরা একটা এভারেজ মানে মধ্যম মান বের করতে পারি তো সবাই, তাই না? দুইটা আমরা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা একটা মাঝখানের বা এভারেজ মান আমরা পাবো। আমরা 29 প্লাস 83 কত হচ্ছে আমাদের? 112 ডিভাইডেড বাই 2, তার মানে আমরা 56। মাস্ট বেট, আপনি 100% শিওর থাকেন আপনার এই রেজাল্টটা $5 মিনিমাম আপনার এখান থেকে 70 ক্রস করবে। কিন্তু আমরা এখানে দেখলাম কত, ক্যালকুলেশন করে মাঝখানের মান পেলাম 56, তাই না? তাহলে আমরা 56 নিয়েই কাজ করি, যে এখানে আমরা $5 কতজন মানুষের কাছে পৌঁছাইছি? 56,000। তাহলে আপনি $451 কতজন মানুষের কাছে পৌঁছাবেন? কি কেমনে 20,000? আপনি 56,000 ইন্টু 451, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি, 2,52,00,000, 25 কোটি না, 2,52,00,000 এত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারতেছি টোটাল এত ডলার। আচ্ছা, জাস্ট রিসের কথা যদি এখন চিন্তা করেন, ঠিক আছে? লিটারেলি আপনি দেখেন এইটা হচ্ছে
একটা পাগলেও বলবে অফলাইনের চেয়ে অনলাইনে মার্কেটিং করা জায়েজ বা ভালো। কোথায় আমাদের 20,000 আর কোথায়, এখন কিন্তু আমরা এখানে বাদ দিতে অর্ধেক, সর্বোচ্চ কিন্তু 83 ছিল, তাহলে প্রায় ধরা যায় যে আরো ডাবলের কাছে গেছে, হ্যাঁ, প্রায় আরো এক ভাগ এখান থেকে আচ্ছা গেল। এখন এখান থেকে যদি আমরা সেলস এর চিন্তা করি, এখান থেকে আচ্ছা সাপোজ 3% যদি আমাদের সেল আসে, ঠিক আছে, আমরা অনলাইনে 3% এর বেশি যদি আমরা স্ট্যাটিস্টিক না করি, তাহলে 3% বেশি সচরাচর আমরা কখনোই ক্লায়েন্টকে বলি না। তাও যদি আমরা দেখি প্রায় 7,57,000 ইউনিট সেল হবে, ঠিক আছে, যদি 3% কে আমরা এটাকে মেনশন করি, 3%, আর আমরা যদি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাই তাহলে এইটাকে সচরাচর 30% এ নিয়ে যাওয়া পসিবল, ঠিক আছে। তো ম্যাক্সিমাম আমরা যেটা রেজাল্ট পাই 18 থেকে 24 এইরকম পার্সেন্টেজ আমরা সেল জেনারেট করতে পারি এই ইয়ে থেকে, মানে আপনি তাকে এই অ্যাওয়ারনেস থেকে শুরু করে সেল পর্যন্ত কতগুলো ক্যাম্পেইন আমাদের রান করতে হয়, ঠিক আছে, মানে একটা মানুষকে 7 টাইম। আচ্ছা, কথা বলা কি খুব বেশি জরুরি? হুম, টুকটাক কথা হচ্ছে, মানে আমিও ওইরকম কাজ করতে শয়তান ছিলাম, তো কেউ কথা বললে বুঝতে পারি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমাদের একটা পার্সন অনলাইনে 7 বার যদি তার কাছে একটা অ্যাড না যায় তাহলে সে দেখে না, বুঝাতে পারছি? কতবার মিনিমাম তার কাছে আমাদের শো করতে হবে? 7 টাইম, তাহলে সে কেনার জন্য আসবে। মানে এখানে লেভেল কাস্টমার অনেক স্টেজ আছে, ঠিক আছে। আমি সিলেবাসে যে হয়তো আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা এই মার্কেটিং ফেসবুক রিলেটেড শিখতে যাচ্ছেন নাকি গুগল অ্যাপ্লিকেশন সহ, তাহলে ওইরকম হলে আমরা এত ডিপে যাব না, বুঝতে পারছি? আচ্ছা, এখন এইখানে দেখেন যদি আমরা এখান থেকে সেরকম আমরা সর্বনিম্ন 15% ধরলাম, 15% আপনার এটা এবারে সেল আসে, তাও কত ইউনিট সেল হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্রায় 37 লাখ। যদি 10% ধরি, ধরলাম যে আমরা 10% এর বেশি সেল জেনারেট করতে পারবো না, বা 9%ই ধরলাম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কি ভুল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 451, না না আমি বলি এইটা হচ্ছে আপনার 400। ও আচ্ছা আচ্ছা, আমরা $5 দিয়েছিলাম এবারে, না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এটা আমরা 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা 451 তে আমরা যদি হচ্ছে এখানে দিই তাহলে এভারেজে কত পাওয়া যাবে? আচ্ছা, একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, সমস্যা নেই, 450 ভাগ 5, দ্যাট মিন্স হচ্ছে 90, তাই না? 90 ইন্টু 5600, 56,000, রাইট? ওকে, তাহলে হচ্ছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 50 লাখের মতো। হ্যাঁ বলেন। ও আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখানে আমরা ধরলাম 5 লক্ষের মতো, তাই না? তাহলে এখন আমরা সেম জিনিসটা নিয়ে এখানে যদি আমরা দেখি, এটা কেটে দিলেই তো মনে হচ্ছে 5,54,000, 9% যদি আমরা ধরি, তাও দেখা যাচ্ছে কত? 4,53,000 ইউনিট। এইবার তো মোটামুটি আমাদের ঠিক আছে, তাই না? ঠিক আছে না এবার? ওকে, তাহলে আমাদের দেখেন এখান থেকে আমরা কত ইউনিট পাচ্ছি? 4,53,600 ইউনিট পাচ্ছি মাত্র, মানে এতগুলো সেল জেনারেট করতে পারতেছি। আর আমরা যদি এবারে যে 3%ও দেই, ঠিক আছে, আমরা সর্বনিম্নটা নিয়ে কাজ করব, তাও প্রায় 1,51,000 ইউনিট আমরা এখান থেকে সেল জেনারেট করতে পারতেছি অ্যাওয়ারনেস থেকে শুধুমাত্র। এটা আমরা এখানে লিখেছিলাম, তাই না? আর আমরা হচ্ছে এটা এখানে ছিল, ওকে। আর আমরা ওইখানে দেখলাম কত পার্সেন্ট ইয়েতে, যে আমাদের এখানে আমাদের কত ইউনিট সেল হয়েছিল? 6,000। আর এখান থেকে আমরা সর্বনিম্নটা কত পাইছি? এখান থেকে সর্বনিম্ন আমরা পেলাম প্রায় 1,51,200। তাহলে দেখেন কোথায়, প্রায় 3 ডাবলের বেশি, ঠিক আছে। আমরা কিন্তু সর্বনিম্ন 3%ই ধরছি, দ্যাট মিন্স কোন স্ট্যাটিস্টিক্স ছাড়া সরাসরি উড়াধুরা বুস্ট করলে আপনার মিনিমাম 3% সেল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, যদি এদেরকে 7 টাইম বার দেখাতে পারে। তাহলে এখানে আমাদের 1,51,000 কোথায়, আর কোথায় আমাদের 56,000। তাহলে অ্যাজ এ বিজনেস ওনার আপনি কি অফলাইনে মার্কেটিং করবেন নাকি অনলাইনে?
এখন অফলাইনে আরো একটা অসুবিধা আপনাকে দেখায়, আমরা শুধুমাত্র 4টা এরিয়া কভার করতে পেরেছিলাম। ধরে নিলাম আপনি ধানমন্ডি, তারপরে এদিকে এসে শনির আখড়া চলে গেলেন অনেক দূরে দূরে, উত্তরা আর মনে করেন মিরপুর। এই 4টা এরিয়ার বাইরে ওই 4 পার্সনের কি আর অন্য কোথাও তাদেরকে দিয়ে পাঠানো সম্ভব? সম্ভব না। সাপোজ আপনার এই 4 জন কর্মী, তাহলে আমরা যদি অন্য এরিয়া কভার করতে চাই তাহলে আবার আমাকে 13,500 টাকা অ্যাড করতে হচ্ছে, তাই না? আর অনলাইনের মাধ্যমে আপনি প্রথমত ফুল বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন। স্পেসিফিকলি আপনি যদি চান যে না আমি শুধুমাত্র মিরপুরের এইটুকু এরিয়া সিলেক্ট করব, তাহলে শুধুমাত্র মিরপুর এরিয়া সিলেক্ট করতে পারবেন। যদি বলেন যে না আমি মিরপুর না, আমি শুধুমাত্র উত্তরা এরিয়া সিলেক্ট করব, তাহলে আপনি শুধুমাত্র উত্তরা সিলেক্ট করতে পারবেন। যদি বলেন না আমি মিরপুর আর উত্তরা এই দুইটা এরিয়া মিলে সিলেক্ট করব, তাহলে আপনি ওই দুইটা। আপনি যদি বলেন যে না আমি শুধুমাত্র ফিমেলদের সিলেক্ট করব, সাপোজ আপনি হয়তো বা ক্লোথ নিয়ে কাজ করেন যে শুধুমাত্র ফিমেল ক্লোথ এগুলা, তাহলে আপনি শুধুমাত্র ফিমেলদের কি করতে পারবেন, এখান থেকে টার্গেট করতে পারবেন। এখানে কিন্তু তাহলে মেল বার আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বয়স আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। সাপোজ ধরে নিলাম সর্বনিম্ন 18, এর নিচে সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? কারণ ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় 18 বছরের নিচে আর করতে দেয় না। বয়স আপনি দিলেন 18 থেকে 48, এটা মোটামুটি একটা ভালো বয়স। এটা দিয়ে সব ধরনের প্রোডাক্টই এখানে সার্ভিস সব ধরনের ইয়ে সেল করা যায়। তাহলে আপনি সেটাও দিতে পারবেন। স্পেসিফিকলি লোকেশন দিতে পারতেছেন, তারপরে ডেমোগ্রাফি, তারপরে লোকেশন, আর হচ্ছে আপনার বিহেভিয়ার, ঠিক আছে, ইন্টারেস্ট, এই 4টা জিনিস ডিপেন্ড করে নতুন একটা কাস্টমার পার্সোনা তৈরি করতে পারেন। যে আপনি এই সকল মানুষ মনে করেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এবং একটা নির্দিষ্ট মনে করেন যে আপনার 2023 সালে বের হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে 2023 সালে বের হয়েছে, তাদেরকে টার্গেট আপনি করতে পারবেন। ধরেন এই 6 মাসের মধ্যে কারো অ্যানিভার্সারি বা কারো বার্থডে, আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। এই মাসে, এটা কি মাস, সেপ্টেম্বর, সেপ্টেম্বরে কারো কারো বার্থডে, সেপ্টেম্বরে যাদের যাদের বার্থডে আপনি তাদের সহ তাদের ফ্রেন্ড সার্কেলদের টার্গেট করতে পারবেন, ঠিক আছে? আপনি তাদের থেকে তো টার্গেট করে লাভ নেই, গিফট তো তারা নিজেরা নিজেকে দিবে না, তাদের ফ্রেন্ড সার্কেল দিতে পারে, তাদের মেয়ে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড সবাইকে আপনি টার্গেট করে শুধুমাত্র অ্যাড রান করা দেবেন, ঠিক আছে? তো এইখানে হিউজ একটা অপরচুনিটি, প্রত্যেকটা কাস্টমারকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। দ্যাটস হোয়াই ডিজিটাল মার্কেটিংটা এত বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আপনি একজন বিজনেস ওনার হিসেবে আপনি নিজে কি চাইবেন, যে আমরা অফলাইনের তুলনায় অনলাইনে মার্কেটিং করতে যাব। তাহলে এখন যারা অফলাইনে এখনো পর্যন্ত হিউজ পরিমাণে অফলাইনে মার্কেটার আছে, তারা আস্তে আস্তে কোন দিকে শিফট করবে? অবশ্যই অনলাইনের দিকে। এখন অফলাইনে তারা কোন প্রোডাক্টের বিষয়ে তো আমরা আসি না, ওইটা তো ডেভেলপমেন্টের বিষয়, ওইটা তো সবার আগের বিষয়। মনে করেন আমরা মাঝখান থেকে শুরু করছি যে প্রোডাক্ট প্রোডাক্ট সবকিছু আমাদের শেষ, ঠিক আছে? আমরা জাস্ট সেলস এর চিন্তা করি। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে কোম্পানির উপরে, যে কোম্পানি আপনার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে। এটা তো আপনি মার্কেটার হিসেবে ওকে সাজেস্ট করলে ও নেবে না, তাই না? মনে করেন প্রোডাক্ট ডেভেলপ করার পর আপনাকে ওর দরকার, ঠিক আছে? আর আপনি যদি চিন্তা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রথমে যে জিনিসটা করা লাগবে অ্যাজ এ বিজনেসম্যান, সেটা হলো পিআর, দ্যাট মিন্স প্রোডাক্ট রিসার্চ। কোন প্রোডাক্টটা বাজারে ভালো যাচ্ছে, কতদিন পর্যন্ত সাস্টেইন করবে, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে এটা আপনার চিন্তা করা লাগবে। আর হ্যাঁ, আর যদি ফ্রিল্যান্সার অথবা জব হিসেবে আপনি কাজ করেন, তাহলে এইটা আপনাকে অলরেডি এক্সিস্ট থাকবে মার্কেটে, ওইটা নিয়ে ম্যাক্সিমাম কাজ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? দ্যাট মিন্স এই আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখান থেকে আমরা যদি আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখি তাহলে বেশি বেনিফিটেড হবে। এখন ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কি কি অপরচুনিটি গুলো এখানে পাবো, যেমন দেখেন আপনি এখান থেকে প্রথমে যেটা করতে পারবেন সেটা হলো ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে আপনি রিমোট জব করতে পারবেন। রিমোট জব কি ফ্রিল্যান্সিং এর মতোই, কিন্তু এইখানে আপনাকে ফ্রিল্যান্সিং আমরা কি করি, প্রজেক্ট বেসিসে কাজ করি। দ্যাট মিন্স একটা প্রজেক্ট আসলো, আমরা প্রজেক্টটা করে দিলাম, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দিয়ে দিল। আর ফ্রিল্যান্সিং এ হচ্ছে বিষয়টা, ফ্রিল্যান্সিং এ হচ্ছে আমাদের সরি রিমোট জবে হচ্ছে আমাদের বিষয়টা এরকম যে আপনাকে এরকম নির্দিষ্ট একটা স্যালারি দিয়ে দিবে, ঠিক আছে? প্রতি মাসে কাজ থাকলেও আপনাকে দিবে, কাজ না থাকলেও আপনাকে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অবশ্যই প্যারা থাকবে, একটা বস থাকবে। তো ফ্রিল্যান্সিং বলেন আর রিমোট জব বলেন, সব ক্ষেত্রে আপনার একটু প্যারা আছে একটু। হ্যাঁ, আসসালাম, বলতেছিলাম যে হচ্ছে আপনার এখান থেকে ওকে,
ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনারা রিমোট জব করতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি চান নিজেদের বিজনেসটাকে গ্রো করতে পারবেন। ঠিক আছে, আপনারা বিজনেস করতে পারবেন, কারণ আপনাদের মেন কাজই কি, ফ্রিল্যান্সিং করেন আর এই আপনি রিমোট জব করেন, আপনাদের কিন্তু মেন রুলটা হবে যে কোনো একটা বিজনেসকে ডেভেলপ। ঠিক আছে, তাহলে মানুষের বিজনেস নিয়ে যদি আপনি কাজ করেন, হ্যাঁ, সব এক্সপেরিমেন্ট গুলো এদের উপর দিয়ে চালাই দিবেন, আর ফাইনাল যে রেজাল্ট গুলো আছে ওইটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন, শেষ। এইটা হচ্ছে সবচেয়ে গ্রুপ আইডিয়া। সরাসরি বিজনেস করতে গেলে অনেক বেশি লস খাওয়ার সম্ভাবনা আছে প্রোডাক্ট বা আদার্স মানুষের ইয়ে সম্পর্কে জানতে গেলে। ঠিক আছে, আর একটা ওয়ে আছে, যদি এইখানে আপনি বাংলাদেশেও যদি কোনো একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে চান, সেই জব অপরচুনিটিও পাবেন যদি আপনার এখানে মিনিমাম 1.5 থেকে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে। কত বছরে লাগবে? মিনিমাম 1.5 থেকে 2 বছর। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে 3 বছরও চায়। যদি এইরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি ধর রিমোট জব করলেন বা যে কোনো কিছুই করলেন 3 বছর, এইরকম আপনার একটা প্রমাণ থাকলো যে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে এই করছেন। 3 বছর অবশ্যই কোনো না কোনো বিজনেসকে আপনি হেল্প করছেন, সেই রেজাল্ট গুলো আপনার অবশ্যই চাইতে পারে। ঠিক আছে, তো এইরকম যদি করেন তাহলে আপনার স্যালারি রেঞ্জ মিনিমাম শুরু হবে 60K। ঠিক আছে, এটা মিনিমাম। এবং এটা হচ্ছে যেহেতু কর্পোরেট লেভেলে কাজ করবেন, শুক্রবার শনিবার ছুটি, এবং আপনি হচ্ছে 5 দিন কাজ করতে হবে 9টা থেকে 5টা পর্যন্ত। দ্যাট মিন্স 60K কিন্তু একটা বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যান্ডসাম স্যালারি, এখান থেকে আপনার শুরু হবে। এখন দেখেন, ওটা যদি ভালো প্রফিট হয়, আপনি বাড়াবেন না, অবশ্যই বাড়াবে। দেখা যাবে যে পুরো বিজনেসটাই আপনার কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, কারণ আপনি হচ্ছে মার্কেটিং এর প্রাণ। ঠিক আছে, তো এই যে আপনি এইখানে একটা মার্কেটিং এ পড়াশোনা করে আসা ব্যক্তিও কিন্তু এই অপরচুনিটি পাবে না, কারণ তার দরকার এক্সপিরিয়েন্স, বা আপনাকে সে কেন টাকা দিবে, আপনাকে দ্বারাই সে তো টাকা মেক করে নিবে, তাই না? এমনি এমনি তো আপনাকে টাকা দিবে না। আপনি কি দিবেন? আপনার ইয়ে হলে আপনি দিবেন? তাহলে পড়াশোনার চেয়ে বেশি এখানে দরকার আপনার স্কিল। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে ম্যাক্সিমাম স্কিলটাই দেখবে। এখানে হিউজ অপরচুনিটি আছে। তো আপনি যে কোনো সেক্টরে আপনি এখান থেকে মুভ করতে পারেন, হয় নিজের বিজনেস দাঁড় করাতে পারেন, অথবা ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা রিমোট জব করতে পারেন, অথবা আপনার এখানে ফুল টাইম জব এখানে করতে পারেন। অনেক জায়গায় পার্ট টাইম জবও আছে। তো এইখানে পার্ট টাইম হিসেবে বা ডিজিটাল মার্কেটিং হিসেবে যুক্ত করলে প্রথম অবস্থায় অ্যাজ এ বিগিনার হিসেবে মনে করেন আপনি 3 মাসের কোনো জায়গায় ইন্টার্ন করছেন, এই সার্টিফিকেট আপনার মাস্ট বি লাগবে। মোটামুটি লাইভ কাজ করার যে অভিজ্ঞতা তারা এটা চায়। 3 মাস যদি আপনি ইন্টার্ন করে থাকেন, তাহলে মিনিমাম আপনার এখানে 18 থেকে 20 থেকে শুরু হবে স্টার্টিং স্যালারি অ্যাজ এ বিগিনার হিসেবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার একাডেমিক স্কিল খুব বেশি চাই না, তবে মোটামুটি হচ্ছে বিএসসি বা হচ্ছে এই যে অনার্স থাকলে তারা বেশি প্রেফারেবল করে, কারণ আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার ক্ষমতা বা ইংলিশের দক্ষতাটা অবশ্যই লাগবে, কারণ ম্যাক্সিমাম বাইরের ক্লায়েন্টের সাথে আপনার ডিল করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটিস গুলো। এখন আমি যদি আপনাদের সাথে কোর্স মডিউলটা শেয়ার করি। ঠিক আছে, আচ্ছা, এখানে আর তেমন কোনো কিছুই নেই, এখানে জাস্ট ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা আমরা শুনলামই এক আপুর কাছ থেকে। আমি যদি তার স্পেসিফিকলি বলতে চাই, তাহলে এইখানে অনলাইনের মাধ্যমে আমাদের আমাদের যে প্রোডাক্ট এবং সার্ভিস ছিল বা থাকবে, আমাদের অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্ট এবং সার্ভিসকে প্রচারণা করা এবং সেল বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলো নেওয়া, সেগুলোকে সাধারণত আমাদের ডিজিটাল মার্কেটিং বলা হয়। বুঝতে পারছি? তো এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেকশন আছে। একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং। আবার হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে মেন। আমরা হচ্ছে আবার ইমেল মার্কেটিং এর মাধ্যমে কাজগুলো করতে পারি, লিড জেনারেশন। এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আবার আবার অ্যাড রানিং কিছু বিষয় আছে। ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আবার অনেক বিষয় আছে। একটা হচ্ছে আমাদের মনে করেন যে সোশ্যাল মিডিয়া কি কি থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর কথা যদি আমরা বলি, তো সবচাইতে বেশি ট্রাফিক মানে মানুষজন থাকে সবচাইতে বেশি ফেসবুক এবং ইনস্টাগ্রামে। ঠিক আছে,
কত পার্সেন্ট থাকে লাস্ট একটি স্ট্যাটিস্টিক অনুযায়ী দেখলাম 22 বিলিয়ন, নট মিলিয়ন। ঠিক আছে, ইনস্টাগ্রামেরটা ইনস্ট্যান্ট মনে নাই। তো দেখবেন যে দুইটা মিলে প্রায় আপনার 70% অডিয়েন্স কভার করে ফেলে বা 60% এর বেশি অডিয়েন্স কভার করে ফেলে। এবং মজার বিষয় হচ্ছে এই দুইটাই আবার মেটা প্রোডাক্ট। দ্যাট মিন্স মেটার প্রোডাক্ট হলে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে আমরা যদি ফেসবুকে পোস্ট করি অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে চলে যাবে। আমার ইনস্টাগ্রামে পোস্ট করলে ফেসবুকে আসে কিনা জানি না, ঠিক আছে, কিন্তু ফেসবুকে পোস্ট করলে ইনস্টাগ্রামে যাবে 100%। আবার ফেসবুক অ্যাড রান করলে ইনস্টাগ্রামে অটোমেটিক্যালি চলে যায়। ঠিক আছে, দ্যাট মিন্স আপনি একটা অডিয়েন্স ধরলেন, ইনস্টাগ্রামের অডিয়েন্সকে আপনি অলরেডি গ্র্যাব করে ফেলতে পারছেন। ওকে, এখন এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। তো সবচাইতে বেশি এই পেইড মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট বা সাধারণত আমরা কি বলি অ্যাড, তাই না? এই অ্যাড এর মার্কেট এখন দিন দিন অনেক বেশি বাড়তেছে। এখন অর্গানিকের কেন কমতেছে? কারণ এখানে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগে, মানে ভালোই সময় লাগে প্রথমত। সেকেন্ডলি হচ্ছে এখানে আমাদের রিচের পরিমাণ মাত্র 6%। 100 জন থাকলে কতজন মানুষ দেখবে? মানে ওদের ওই প্রোফাইলে 6 জন মানুষের কাছে যাবে। যদি 100 জন মানুষ আপনার প্রোফাইলে লাইক দিয়ে থাকে বা ফলোয়ার থাকে, 6 জন মানুষ দেখবে। তবে এইটাকে 6% থেকে 60% পর্যন্ত ইমপ্রুভ করা সম্ভব। সেটা আপনার প্রোফাইলের মানুষই দেখুক, ভিউ আর কিন্তু এই রিচ এক জিনিস না। ঠিক আছে, আমরা যদি প্রোফাইলের মানুষের জনের কাছেই পৌঁছাই তাহলে 6% বেশি পৌঁছাতে পারবো না। কিন্তু নতুন নতুন মানুষের কাছে যদি আমরা আরো পৌঁছাতে চাই তাহলে আমরা 60% যদি এটা করতে চাই তাহলে আমাদের অনেক বেশি বেশি যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিডিও এবং লাইভ। ঠিক আছে, যদি ভিডিও এবং লাইভ করেন তাহলে অ্যাড এর কাছাকাছি পরিমাণ, অ্যাড এর তো রেজাল্ট আপনি কাছাকাছি দেওয়া সম্ভব না, মানে খুব কম বাজেটের যে অ্যাড গুলো রান করেন ওইটার কাছাকাছি একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই দুইটা থেকে ভিডিও এবং লাইভ থেকে ফেসবুকে ইনকাম অপরচুনিটি আছে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। কিন্তু আপনার পোস্টের মাধ্যমে ওই যে আপনার ইমেজ আর টেক্সট সবাই যেটা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করে, এটার মাধ্যমে কোনো ইনকাম অপরচুনিটি কিন্তু আপনাদের থাকবে না। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই আচ্ছা, দ্যাটস ওয়াই আপনাদের হচ্ছে এখানে দুইটা জিনিসই ভালো করে শেখা লাগবে। এখন আমরা কি কি শিখবো? আমরা যদি এই সিলেবাসটা আপনাদের দেখাই, যে আমরা হচ্ছে যদি এখানে ফুল সিলেবাস কমপ্লিট করতে যাই তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা ক্যানভা ডিজাইন নেক্সট ক্লাসে দেখবো। কেন দেখবো? কারণ দেখেন এই যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পর, হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েশনের পর আমাদের লোগো এবং ব্যানার লাগে, তাই না? জানি কিনা এটা আমরা ফেসবুকের একটা লোগো এবং ব্যানার, এই ব্যানার গুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। আবার ইউটিউবের ব্যানার কিভাবে আমাদের তৈরি করতে হয় বা ইউটিউবের থাম্বনেল কিভাবে আমাদের তৈরি করতে হয়, ইউটিউবের জন্য লোগো কিভাবে করতে হয়, সবগুলো আমরা এই ক্যানভা দিয়েই শিখবো। সেকেন্ডলি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যাব। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় পার্ট যেটা এখন দেখলাম ফেসবুক, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে অপটিমাইজ করে এই জিনিসগুলো আমরা দেখবো। সেকেন্ডলি হচ্ছে ফেসবুকের অ্যাড রান কিভাবে করে সেটা শিখবো। এরপর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের পর আমরা ইউটিউব শেষ করব, ইউটিউবে অ্যাড কিভাবে প্রমোশন করে। এরপর হচ্ছে ওয়েবসাইট, ইমেল মার্কেটিং আমরা একদম লাস্টে দেখবো। এরপর হচ্ছে আমরা এই গুগল অ্যাডের অ্যাডভান্স বিষয়গুলো আমরা দেখার ট্রাই করব। এরপর আমরা এসইও তে চলে যাব। এসইও শেষ হয়ে গেলে মোটামুটি আমাদের কোর্সের জিনিসগুলো মেইন কোর জিনিসগুলো আমরা 10টার মধ্যে শেষ করব। এবং এরপরে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায় এটা একটা ক্লাস নিব। আর মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট আনা যায় এইটা হচ্ছে আমরা একটা ক্লাস নিব। বুঝাতে পারছি? ওকে, বুঝাতে পারছি কোর্স সিলেবাস কি কি হবে। আমরা আমরা তাহলে ফেসবুকের খুব বেশি আমরা কাজ ক্লাস পাবো না। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে পেজ কিভাবে ক্রিয়েট করে অপটিমাইজ করে এই জিনিসটা শিখবো। এরপর অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করাতে হয়, ওই যে ফেসবুকে বুস্ট করে দিলাম আর হয়ে গেল, বিষয়টা ওইরকম না। প্রপারলি একটা আমরা ডিপ নলেজ নিয়ে বুস্টিং শুরু করব। ঠিক আছে, এরপর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এবং ইনস্টাগ্রামে মার্কেটিং কিভাবে করে এবং ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ কিভাবে করে সেই জিনিসটা আমরা 4 নম্বর ক্লাসে দেখব। এরপর হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন, এবং 2 নম্বর ক্লাসে ইউটিউবে ভিডিও কিভাবে পাবলিশ করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা হয় এবং এই ক্ষেত্রে আমাদের কি কি টুলস দেখতে হবে, কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করতে হবে, এই জিনিসগুলো আমরা ইউটিউবে দেখব।
এরপর ইমেল মার্কেটিং এর এটা চলে যাবে আপনাদের একদম লাস্টে, এই যে যখন আমরা এগুলো করব, ঠিক আছে। দ্যাট মিন্স ইমেল কালেকশন থেকে শুরু করে ইমেল কিভাবে পাঠাবো ওইগুলো আমরা ওই লাস্টের ক্লাসে দেখব। এরপর গুগল অ্যাড এর বেসিক্স টুল সম্পর্কে আমরা ধারণা নেব, একটু হালকা অ্যাডভান্স সম্পর্কে জানার চেষ্টা করব, দুইটা ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব আর কি, ঠিক আছে। সেটা আমরা শেষ করব এবং এসইওর কোর কিছু বিষয় আমরা অন পেজ এসইও, অন পেজ এসইও শিখবো, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও কি, কিভাবে কাজ করে এবং এরর গুলো কিভাবে সলিউশন করা যায় সেইগুলো শিখবো। আর এইগুলো করার আগে এই যে এসইও বলেন আর গুগল অ্যাড বলেন, এই জিনিসগুলো করার আগে আমাদের অবশ্যই আবার ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন আছে, যেটা আমরা ওই যে ট্রাফিক বলি, এই ট্রাফিক অ্যাড বলেন, এই সবগুলোর জন্য আপনাদের একটা ওয়েবসাইট দরকার, তাই না? এই ওয়েবসাইটটা খুব ইজিলি আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন টেমপ্লেট দ্বারা ওয়ার্ডপ্রেসের ওয়েতে, সেইটা আমরা দেখার চেষ্টা করব এই একই কোর্সে। বুঝতে পারছি? মিস টোটাল আমাদের 14টা ক্লাস হওয়ার কথা, আমরা 14টা ক্লাসের মধ্যে এই টপিকগুলো আমরা ইনশাআল্লাহ কভার করব। বুঝতে পারছি? এখন কার কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন।